সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ সময় ধরে পিকেএসএফ এর নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। আজ আমরা মঙ্গা নিরসনের সমন্বিত উদ্যোগ কার্যক্রমে প্রশিক্ষণ শেষে পূর্ণকালীন কর্মসংস্থানের সৃষ্টি সম্পর্কে আলোচনা করব। আর এই আলোচনায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ এবং ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান সজাগের নির্বাহী পরিচালক জনাব আব্দুল মতিন। আপনাদের উভয়কেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সুধী মণ্ডলী, মঙ্গা পীড়িত অঞ্চলে মঙ্গা নিরসনের লক্ষ্যে 2006 সালে পিকেএসএফ একটি কর্মসূচি হাতে নেয়, যা মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ বা সংযোগ নামে পরিচিত। মঙ্গা পীড়িত অঞ্চলের দরিদ্র মানুষদের প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করা এবং পূর্ণকালীন কর্মসংস্থানের সৃষ্টি করাই যার অন্যতম উদ্দেশ্য। সংযোগের আওতায় প্রশিক্ষণ নিয়ে কীভাবে নীলফামারী অঞ্চলের মানুষগুলো আজ স্বাবলম্বী হচ্ছে তার উপর একটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আধুনিক প্রযুক্তির নানা পণ্যের ভিড়ে একসময় সোনালী আঁশ পাটের তৈরি পণ্যগুলো হারিয়ে যেতে বসেছে। তবে বর্তমান সময়ে পাটের বহুবিধ ব্যবহারের ফলে পাট তার সোনালী আঁশের গৌরব ফিরে পেতে চলেছে। কিছুদিন আগেও গ্রামের এমন কোনো বাড়ি ছিল না যেখানে পাটের শিকার ব্যবহার হতো না। বর্তমানে গ্রামীণ জীবনধারার উন্নতির ফলে শিকার ব্যবহার বিলুপ্তির পথে, আর যারা শিকা তৈরির সাথে জড়িত তারাও কর্মহীন হয়ে পড়েছেন। এই সময়ে গ্রামের শিকা নানা রঙে সেজে ভিন্ন ভিন্ন আকৃতি নিয়ে ঠাঁই করে নিয়েছে নাগরিক জীবনের ড্রয়িং রুমে। পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে মঙ্গা পীড়িত নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পশ্চিম বেলপুকুর ডাক্তারপাড়ার শিকা শিল্পীদের পাশে এসে দাঁড়িয়েছে প্রাইম কর্মসূচির মাধ্যমে। এ গ্রামের হতদরিদ্র শিকা শিল্পীরা যখন কর্মহীন হয়ে অনাহারে অর্থাহারে দিন কাটাচ্ছিলেন, তখন পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে চাহিদা সম্পন্ন বর্ণিল শিকা তৈরির প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় পুঁজি সরবরাহ করে। এমনই একজন শিকা শিল্পী হলেন এপাড়ার মোসাম্মদ মেশনা। আমার সংসারে 5 বছর আগে অভাব ছিল। এই কাজটা যখনই আইছে আমার গ্রামে, তখনই আমি কাজকর্ম করিয়া ফাঁকে আমি এই কাজটা বাড়িতে বসিয়ে আমি করি। এই কাজটা করার পরে আমার অভাব অভিযোগ কমে গেছে। তিনি নিজ বাড়িতে সাংসারিক কাজের ফাঁকে শিকা তৈরি করেন। তিনি প্রশিক্ষিত হওয়ায় তার তৈরি শিকার মান বেশ ভালো হওয়ায় বাজারে চাহিদাও বেশি। তিনি শিকা বিক্রির টাকায় ঋণের কিস্তি পরিশোধের পাশাপাশি নিজ সংসারে অর্থ ব্যয় করতে পারেন। তার বাড়িতে গ্রামের অন্যান্য মহিলারাও সাংসারিক কাজের অবসরে শিকা তৈরি করে থাকেন। তিনি গ্রামের অন্য মহিলাদের যারা শিকা তৈরিতে আগ্রহী তাদের শিকা তৈরি করতে সহায়তা করেন। এটা বেশ আমাদের অফিসিয়াল ভাবে প্রশিক্ষণ এখানে আমাদের হয়েছে পাটের উপরে শিকা তৈরি করে এবং রশি তৈরি করে করার পর যে আমি যে সৈয়দপুরে যে মহাজনের সঙ্গে কথা বলে দিয়েছিলাম এবং কথা বলার পর তারা এখানে আসে, মহাজন সরাসরি এখানে আসে। তো আসার পর তাদের কাছ থেকে এই রশি বা শিকে, তারপর আবার আরও অন্যান্য যারা হাতের কাজ যেগুলো করে সবগুলো নিয়ে যায়। তো মহাজন এখানে টাকা দিয়ে যায়। আমাদের দেশের হারিয়ে যেতে থাকা শিকা শিল্পে পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে সহায়তা প্রদান করে শুধু এই শিল্প রক্ষায় নয়, হতদরিদ্র মানুষের কর্মসংস্থানেও বিশেষ অবদান রেখে চলেছে। এ অঞ্চলে ঐতিহ্যবাহী পণ্য তৈরিতে সহায়তার পাশাপাশি পিকেএসএফ এর সহযোগী সংস্থা কর্তৃক বাস্তবায়িত মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ, যা প্রাইম নামে অধিক পরিচিত, এর আওতায় উত্তরবঙ্গে মঙ্গা পীড়িত অঞ্চলে স্বল্প শিক্ষিত বেকার যুবকদের ইলেকট্রনিক ও মেকানিক্স কাজের প্রশিক্ষণ প্রদান করে। প্রশিক্ষণ শেষে পিকেএসএফ সফলভাবে সমাপ্তকারী প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করে। নীলফামারী সদর উপজেলার টপামারি গ্রামের আবু মুসা পিকেএসএফ এর প্রাইম কার্যক্রমের ইলেকট্রনিক ও মেকানিক্সের ওপর সফলভাবে প্রশিক্ষণ শেষ করে টপামারি বাজারে ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামতের দোকান দিয়েছেন। আরডিআরএস থেকে আমি ইলেকট্রিক ট্রেনিং করে আমাকে কিছু ঋণ দিয়েছে আরডিআরএস। এই ঋণ নিয়ে এই দোকানটা করে আমি খুব সুন্দর সচ্ছল জীবন কাটাচ্ছি। বাজারে দোকান নেবার সময় প্রয়োজনীয় পুঁজিও
তিনি PKSF এর সহযোগী সংস্থা থেকে সংগ্রহ করেন। মোবাইল ফোনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে, আর সেই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মোবাইল মেরামতকারীর চাহিদা। PKSF তাদের সহযোগী সংস্থার মাধ্যমে মঙ্গা পীড়িত উত্তরবঙ্গে মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ প্রাইমের আওতায় সময়ের চাহিদা সম্পন্ন মোবাইল সার্ভিসিং এর ওপর এ অঞ্চলের অনেক বেকার যুবক প্রশিক্ষণ গ্রহণ করে। নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ বাজার এলাকার আবু সালে অন্য বেকার যুবকদের মতো মোবাইল সার্ভিসিং এর ওপর প্রশিক্ষণ নেন ও প্রশিক্ষণ শেষে PKSF এর সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা নিয়ে রামগঞ্জ বাজারে মোবাইল সার্ভিসিং এর দোকান চালু করেন। আমার মোবাইল সার্ভিসিং একটা আকর্ষণ ছিল, সেই সুযোগটা করে দেয় RDS বাংলাদেশ রংপুর। তার মাধ্যমে প্রায় 2 বছর আগে আমি মোবাইল সার্ভিসিংয়ের 3 মাসের একটা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করি। তারপরে ওখান থেকে এসে আমার আগে সার্ভিসিং ছিল না, সেই সার্ভিসিংয়ের ব্যবসাটা আমি শুরু করি। বর্তমানে প্রায় সারা দিনে নিজ দোকানে মোবাইল মেরামতের কাজে ব্যস্ত সময় কাটান তিনি। আবু সালের আর্থিক সচ্ছলতা দেখে এ এলাকার অনেকেই মোবাইল সার্ভিসিংয়ে আগ্রহী হয়ে উঠেছে। শুধু দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়িত মঙ্গা নিরসনের সমন্বিত উদ্যোগ কর্মসূচির আওতায় কিভাবে পুঁজি প্রশিক্ষণ দিয়ে মানুষের পূর্ণকালীন এবং আংশিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। আলোচনার পালা। আলোচনার প্রথম স্যার আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে মঙ্গা এলাকায় আমরা জানি সেখানে অতি দরিদ্রদের একটি বিশেষ অংশ ওখানে বাস করে, এবং পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন যে কাজটি হাতে নিয়েছে সেটি হচ্ছে যে এদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমরা জানি বাংলাদেশে প্রায় 25% দরিদ্র এবং 12.6% হচ্ছে অতি দরিদ্র। এই বিশাল জনগোষ্ঠীকে কি প্রশিক্ষণ দিয়ে ঠিক এইভাবে কর্মসংস্থানের আওতায় আনা সম্ভব কিনা? কিছু কিছু লোকজন ইতিমধ্যেই তাদের যে ধ্যান ধারণা পারিবারিকভাবে যেটা এসছে সেটাতে প্রথম দিয়ে তারপরে অন্য জায়গায় নেওয়া সম্ভব, কিন্তু প্রশিক্ষণ ছাড়া খুব বেশি দূর এগোনো যায় না, এবং তার আগে অবশ্য শিক্ষাটাও দরকার। কারণ অনেকেই দেখা যাবে যে তাদের এখনও যে ন্যূনতম যে শিক্ষা সেটা অনেকেরই নেই। যদিও আমরা প্রায় সবাইকে এখন সব শিশুকেই বিদ্যালয়ে আনা হচ্ছে, কিন্তু অনেক ঝরে যাচ্ছে। তো কাজে ভবিষ্যতে দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে শিক্ষার উপর জোর দিতে হবে যাতে ন্যূনতম শিক্ষা সবার থাকে, কারণ শিক্ষার একটা পর্যায় পর্যন্ত না থাকলে তারা যে প্রশিক্ষণ দেওয়া হবে সেটা সঠিকভাবে গ্রহণ করতে পারবে না। কাজে এই দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু আগাতে হলে এছাড়াও শিক্ষা প্রশিক্ষণ তো লাগবেই, তারপরে সুযোগ সৃষ্টি করতে হবে। যেমন এখানে সুযোগ সৃষ্টি করা হয়েছে, কিছু অর্থায়ন করা হয়েছে, কিছু কাজের সুযোগ, তারা কাজগুলো করতে পারছে, মোবাইল রিপেয়ারিং করছে, তারপরে পাটের সুতা দিয়ে জিনিসপত্র তৈরি করছে। অর্থনীতি যখন বিকাশ লাভ করে তখন নানান দিকে সুযোগ সৃষ্টি হয়, তো সেই সুযোগগুলো যাতে গ্রহণ করা যায়, গ্রহণ করতে পারে তার ব্যবস্থা, খালি সুযোগ থাকলে হবে না, সুযোগ গ্রহণ করার ব্যবস্থা, সক্ষমতাটা অর্জিত হতে হবে। সেই জন্য প্রাতিষ্ঠানিক বিষয়গুলো এসে যায়। প্রশিক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে যদি আমরা এগিয়ে যেতে চাই, গ্রামীণ অঞ্চলে যে অর্থনীতি তাকে যদি এগিয়ে নিতে চাই, তাহলে মানুষকে ইভেন যে নতুন কৃষিতে উৎপাদনশীলতা বাড়াতে হলে, যেটা তো যুগ যুগ ধরে করে আসছে, একটা পর্যায় পর্যন্ত যাবে, কিন্তু তারপরে যদি এটাকে একটু উন্নত মানের কৃষি ব্যবস্থায় যেতে হয় তাহলে প্রশিক্ষণ লাগবে। কাজে আমি মনে করি প্রশিক্ষণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর আপনার নেতৃত্বে যে বাজেটটা পাস হয়েছিল সেখানে প্রায় 60 কোটি টাকা এই ক্যাপাসিটি বিল্ডিং অর্থাৎ সামর্থ্য বৃদ্ধির জন্য PKSF ব্যয় করেছে। অনেকের ধারণা এই ব্যয় অমূলক। এইটা হচ্ছে বিনিয়োগ, একদম পরিষ্কারভাবে। কারণ মানুষের যদি সক্ষমতা না বাড়ে তাহলে তো এক জায়গায় গিয়ে আটকে যাবে, আগাতে পারবে না। আগাতে হলেই তার সক্ষমতাকে আরও উন্নত করতে হবে। আমরা এখন যে পর্যায়ে নেওয়ার চেষ্টা করছি, কিছুদিন পরে সেইটাও কাজে আর আগানোর জন্য কাজে লাগবে না, সুতরাং আরও উন্নত মানে যেতে হবে। তো সেই উন্নত মানের জন্য প্রতিষ্ঠান দরকার হবে, আমাদেরকে সেই দিকে এখন নজর দিতে হবে। পিছন দিকে থাকিয়ে এক জায়গায় বলে কি কলুর বলদ বলা হয়, সেটা যদি ঘুরপাক খেতে থাকি তাহলে তো আমাদের যে প্রতিবন্ধকতাগুলো ভেদ করে আমরা যে এগিয়ে যাব। গালব্রেইথের একটা বই আছে, এটা কিভাবে মানুষ আটকে থাকে এবং কেমন করে এটা বাইর হতে পারে, তার দারিদ্র দুষ্টচক্র থেকে বাইর হওয়ার জন্য কিভাবে এগোতে পারে। তো একটা বড় জিনিস হচ্ছে নতুন নতুন উদ্ভাবন, এবং উদ্ভাবন করতে হলে তাদের প্রশিক্ষণ লাগবে। উদ্ভাবিত জিনিস ব্যবহার করবে যারা, তাদেরও প্রশিক্ষণের প্রয়োজন হবে। সুতরাং প্রশিক্ষণ যারা বলেন যে এটা খরচ, এটা ব্যয়, এটা
এটা দিয়ে কোনো লাভ হয় না, তারা আমার মনে হয় বাস্তবতা জানেন না, অর্থনৈতিক অগ্রগতি কিভাবে ঘটে সেটা জানেন না। মতিন ভাই, প্রতিষ্ঠানের তো একটি লক্ষ্য থাকে, তা আপনারা কি সেই ধরনের লক্ষ্য, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে গ্রামীণ শিল্পায়ন যেটা অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেদিকে আপনার ভাবনাটা কি? স্যার যে কথাটা ধরেছিলেন, শিক্ষা, প্রশিক্ষণ, চিন্তার বিকাশ, উদ্ভাবনীতে থাকা, এটা ছাড়া আসলে কোনোভাবে আমরা যে অগ্রগতি চাচ্ছি সেটা হবে না। মঙ্গা যে শব্দটা, এটা তো দারিদ্র্যেরই আরেকটি রূপ, কারণ ওখানে কর্মসংস্থানটা ওইভাবে ছিল না, সম্পদটা সেখানে ওইভাবে যায়নি। আমরা যে সংগঠনটা করি এর মূল কারণটাই হচ্ছে মানুষগুলোকে সংগঠিত করা। মানুষগুলোকে যদি উন্নয়নের যে চিন্তা চেতনা ধারণা তার মধ্যে যদি সংগঠিত করতে না পারি, তাহলে কিন্তু আমরা পারবো না। যে উদ্যোগটার কথা বা আমাদের পিকেএসএফ চেয়ারম্যান মহোদয় এবং আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বলেছেন, যাকে আমরা অনেক সময় বলি আমাদের বাতিঘর, চিন্তার বাতিঘর, যে মানুষগুলোকে মর্যাদার আসনে বসিয়ে তাকে উদ্যোক্তা হিসেবে তৈরি করে তাকে সহায়তা প্রদান করা। সেজন্যই আমার মনে হয় আমরা যারা সংগঠন করি তাদের অনেক উদারতা নিয়ে, অনেক ফ্লেক্সিবিলিটি নিয়ে এবং নতুন নতুন অনেক নমনীয়তা নিয়ে নতুন চিন্তাকে ধারণ করা এবং সেটাকে প্যাট্রোনাইজ করা। পৃথিবীতে একটা রাষ্ট্র বা জাতি দেখান যারা শিক্ষাকে গুরুত্ব না দিয়ে এগুতে পেরেছে, স্বাস্থ্যকে গুরুত্ব না দিয়ে এগুতে পেরেছে, যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব না দিয়ে এগুতে পেরেছে। এটা তো জাতীয় একটা ঐক্যমত করে করতে হবে। অনেক ধন্যবাদ। এরপরে আরও আলোচনা করব, তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবেন। সুধী দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ সংযোগ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ দিয়ে মানুষকে কিভাবে টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। স্যার, টেকসই কর্মসংস্থানের সাথে মানব মর্যাদা রয়েছে। প্রামাণ্যচিত্র দেখলাম, সেখানে পাটজাত দ্রব্য থেকে তারা বিভিন্ন দ্রব্য তৈরি করছে এবং অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের একটি ভূমিকা রয়েছে। সেই সম্পর্কে যদি স্যার কিছু বলেন। প্রথম কথা হচ্ছে গ্রাম এবং শহর বুঝতে হবে। শহরে অনেক মানুষ একসঙ্গে থাকে, ঘনত্ব, জনবসতির ঘনত্বটা অনেক অনেক বেশি, সেখানে প্রযুক্তি অনেক উন্নত মানের ব্যবহার হয়ে থাকে। গ্রামটা হচ্ছে মূলত কৃষি নির্ভর এবং কৃষির আশেপাশে যেগুলি দরকার হয় কৃষিকে সমর্থন করার জন্য বা কৃষিজাত দ্রব্যকে প্রক্রিয়াজাত করা, এইখানে আসে শিল্পায়নের কথাটা। গ্রামীণ শিল্পায়ন যখন আমরা বলবো, তখন গ্রামের যে মূল চরিত্র সেটা মোটামুটি ঠিক থাকবে, কৃষি তখনও থাকবে এবং মানুষ ওই এক জায়গায় এত ঘনবসতি হবে না, সেখানে বিশ্ববিদ্যালয় হবে না, সেখানে হয়তো ওই রকম বড় ব্যবসাও হবে না, প্রযুক্তিও অতটা উন্নত হবে না, কিন্তু ওখান থেকে শুরু হবে। তো শুরু হলো গ্রামীণ পরিবেশের মধ্যে শিল্পায়ন, যেমন এই যে পাটজাত দ্রব্য থেকে করছে, এটাকে আস্তে আস্তে সম্প্রসারিত হবে। এক সময় ওখানেও শহরের যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক যেগুলি আছে, বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো ওখানেও প্রতিষ্ঠিত হতে থাকবে। তবে শুরুটা হবে গ্রামকে রেখে, সেইখানকার যে মানুষ আছে তাদের চাহিদাকে সামনে রেখে প্রাথমিক পর্যায়ে বা বাইরে যদি বিক্রি করার সম্ভব হয় বাইরে বিক্রি করে। তিন জায়গায় হচ্ছে চাহিদা, একটা হচ্ছে গ্রামে হতে পারে, আরেকটা হচ্ছে শহরে হতে পারে, আরেকটা হচ্ছে বিদেশে হতে পারে। তো সে এই তিন জায়গার যে চাহিদা, সেই চাহিদাগুলোকে সামনে রেখে আস্তে আস্তে শুরু হবে। তো গ্রামীণ শিল্পায়ন বাংলাদেশে আমি একটা বড় গবেষণা করেছিলাম 70-এর দশকের শেষের দিকে, আরেকটি করেছিলাম 80-র দশকের মাঝামাঝি, যেটা 88 সালে শেষ হয় আর আগেরটা শেষ হয় 81 সালে। তখন আমরা 10টা উপজেলায় একেবারে প্রত্যেকের বাড়িতে কি আছে না আছে দেখেছি। ইচ্ছা আছে করার, কিন্তু সুযোগ ছিল না। আর বাকি 40টাতে আমরা পরিকল্পনাই তৈরি করে ফেলেছিলাম কোন উপজেলায় কি হবে। সব জায়গায় এক জিনিস হবে, সব জায়গায় করা যাবে, কিন্তু কোনো কোনো জায়গায় তার কতগুলো সুযোগ আছে যাতে এই ধরনের জিনিসগুলি হতে পারে। তোমার কাঁচামাল এক জায়গা থেকে অনেক দূরে নিয়ে গিয়ে করলে খরচ বেড়ে যাবে, যেখানে যে কাঁচামালটা আছে সেখানে সেটা করা। প্রাচীনকালে শহরগুলা
সৃষ্টি হয়েছে নদীর পাড়ে। জি। তখন জলপথ ছিল, তো জলপথের। এখন যখন আমরা জলপথ নাই যেখানে, সেখানে তো সড়ক থাকতে হবে, রাস্তা থাকতে হবে। তাহলে জিনিসপত্র কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেবে? যেখানে রাস্তা হয়েছে সেখানে অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হয়েছে। কাজেই এই দিকে তো আমাদের নজর দিয়ে, এখন অবশ্যই আমাদের অনেক ভালো আগের থেকে, অনেক ভালো, অনেক গ্রামে গঞ্জে পাকা রাস্তা হয়ে গেছে। তারপরেও যেখানে যেখানে সংকট আছে সেটা আমাদের মাথায় রাখতে হবে, রেখে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করতে হবে। যেমন আর্থার লুইস নোবেল প্রাইজ পেয়েছেন, তার ছিল 2 সেক্টর মডেল, মানে কৃষি থেকে আস্তে আস্তে শিল্পায়নে চলে যাবে। কিন্তু বর্তমান অবস্থায় বাংলাদেশে বা অন্যান্য অনেক দেশেও একসঙ্গে ওই বড় শিল্পায়নে যাওয়া সম্ভব হবে না। এটা এক ধরনের হপ স্টপ অ্যান্ড জাম্প, মানে কৃষি থেকে কৃষিজাত দ্রব্য প্রক্রিয়াজাতকরণ অথবা কৃষি উপকরণ, কৃষিতে যেগুলো লাগে সেগুলো উৎপাদিত হবে, তারপরে আস্তে আস্তে অন্যান্য জিনিস হবে, তারপরে আস্তে আস্তে বড় হবে। কোথাও কোথাও সব জায়গায় শিল্পায়িত হয়ে যাবে না, কিন্তু অনেক জায়গায় সুযোগ আছে, সুযোগ থাকলে সেই শিল্পায়নটা আরো বড় আকারে চলে যাবে। তার মানে শিল্পায়নটা কি হতে হবে কৃষিভিত্তিক? আমাদের আপাতত গ্রামীণ খাতে অবশ্যই কৃষি ভিত্তিক অথবা কৃষি সমর্থক। এটার সাথে কি স্যার নগরায়নটাও সম্পর্কিত? নগরায়ন আস্তে আস্তে হবে, ইমিডিয়েটলি হবে না, সেটা নির্ভর করবে অনেক কিছুর উপরে। কিন্তু অর্থনৈতিক অগ্রগতি অবশ্যই হবে গ্রামীণ পর্যায়ে, এবং মানুষ তখন হয়তো কৃষিতে থেকে সরে যাবে, যেমন আর্থার লুইস যেমন বলেছেন, সরে শিল্পে চলে যাবে, কৃষির উৎপাদনশীলতা বাড়বে, মানুষ কমে যাবে, কৃষি করার জন্য মানুষের সংখ্যা কমবে, কৃষির খামারগুলো হয়তো বড় হবে, মানে এই ধরনের পরিবর্তন হতে থাকবে। মতিন ভাই, স্যার বলতেছিলেন অবকাঠামোর কথা, স্যার বলতেছিলেন অর্থনৈতিক সুযোগের কথা। গ্রামে তো অর্থনৈতিক সুযোগ বিদ্যমান, কিন্তু সেই শিল্পায়নটা স্যার যেটা বলছেন কৃষিভিত্তিক শিল্পায়নটা ওইভাবে হলো না কেন স্বাধীনতার পরে? আমরা সজাগের থেকে কৃষি এবং উপকৃষি অর্থাৎ খাদ্য নিরাপত্তা যে 3টা দেয় আমাদেরকে, শস্য সরাসরি কৃষি, গবাদি পশু যেটা আমাকে আমিষ, দুধ, মাংস সেটাও কৃষি, এবং মৎস্য, এই 3টা যখন আমি উৎপাদন বাড়াচ্ছি তখনই কিন্তু আমার ওই উৎপাদন নিয়েই একটা চাহিদা তৈরি করে ওটাকে আমি কি করে আরেকটু উন্নত করে দীর্ঘদিন রাখতে পারি অথবা শিল্পে রূপ দিতে পারি। উদাহরণ হিসেবে আমি আপনাকে বলি, যেমন আমরা বীজ তৈরি করছি, ওই বীজটার জন্য এখন আমার বীজাগার তৈরি দরকার, এটা কিন্তু শিল্প। সেই অবকাঠামো এখন আমি তৈরি করছি। আগামী বছর সজাগ এখন 50 টন বীজ করে বিএডিসি সহায়তায়, সজাগ নিজস্ব উদ্যোগে 500 টন ধান বীজ তৈরি করবে আগামী 2 বছরে। যেমন ধামরাইতে এখন ঢাকাতে প্রায় 50% লেবু যেটা আসে এখন ধামরাই থেকে উৎপন্ন হয়। আমরা চিন্তা করছি ওই লেবু কিভাবে ওখানে রস প্রক্রিয়াজাত করে, তাহলে উনি যেটা বললেন যে যেখানে উৎপাদন হবে সেখানেই যদি আমি শিল্পটা করতে পারি তাহলে আমার অনেক জিনিস বেঁচে গেল, সময় বেঁচে গেল, যাতায়াত বেঁচে গেল, এবং ওখানে লোকগুলো উপকৃত। কৃষিভিত্তিক শিল্পায়ন গড়ে উঠছে। এই যে প্রক্রিয়াজাতকরণের কথা বললেন, এই প্রক্রিয়ায় কি পিকেএসএফ কোনো সহযোগিতা করছে কিনা? আমরা পিকেএসএফ এর সহযোগিতা চেয়েছি, তাদেরকে জানিয়েছি। পিকেএসএফ এর বোধহয় কিছু সীমাবদ্ধতাও আছে, সেটা হলো তারা দীর্ঘ সময়ে অর্থায়ন করতে পারে না, আর এই সকল জায়গায় দীর্ঘায়ন অর্থায়নের প্রয়োজন 5 বছর 10 বছর। কারণ একটা উদ্যোগকে, শিল্পকে একটা পর্যায়ে নিতে গেলে তার দরকার, কারণ এখানে পিকেএসএফ সর্বোচ্চ 2 বছরের একটা ফান্ডিং পারে, কিন্তু আমাকে দরকার 5 বছর। স্যার একদম সংক্ষেপে যেটা মতিন ভাই বলতেছিলেন যে আমরা কিন্তু আপনার চিন্তার চেতনায় যে পিকেএসএফের যে সর্বশেষ কার্যক্রমটি সমৃদ্ধি, সেখানে দেখেছি যে আমাদের দরিদ্র জনগোষ্ঠী এখন আর 1 বছরের মধ্যে টাকা ফেরত দেয় না, এখন 2 বছর 3 বছরও দিতে পারে। এই যে মতিন ভাই বললেন যে তার যে এখন এই প্রক্রিয়াজাতকরণের যে পুঁজির দরকার, যেটা দীর্ঘমেয়াদী, এটা কি পিকেএসএফ প্রস্তুত কিনা? পিকেএসএফ ইতিমধ্যেই তো করেছে 10 লাখ টাকা পর্যন্ত দেওয়া, এটা ব্যক্তি পর্যায়ে, কিন্তু আমরা পারিবারিক পর্যায়ে হয়তো এটাকে আরো বেশি করতে পারবো। এই দিকে আমাদের এগোতে হবে। অবশ্য আমাদের অর্থের যে সীমাবদ্ধতা আছে, ওই সীমাবদ্ধতার মধ্যে তো সেটা করা যাবে। এই যে বিভিন্ন জায়গায় আমরা গুচ্ছ প্রক্রিয়ায় যাচ্ছি না, গুচ্ছ, তো সে এক জায়গায় যদি অনেক জিনিস হয় সেখান থেকে আমরা এই সহায়তাটা দিতে পারবো, এবং পুঁজির অন্যান্য উৎস আমরা ব্যবহার করতে হবে। যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন যাতে সিড মানি যেটাকে বলে সেটা দিল, অন্য জায়গা থেকে নিয়ে তারপরে আগাতে হবে, কারণ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের তো অসীম অর্থ নেই, কিন্তু নেতৃত্ব দিতে পারে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। এই যে গ্রামীণ শিল্পায়নে, আমাদের কৃষিজাত দ্রব্য প্রক্রিয়াজাতকরণে
তা না হলে ওই জায়গায় আটকে যাবে আর আগাবে না। মানে দরিদ্র মানুষের দাম বেশি উৎপাদন হলে দাম পড়ে যাবে, পড়ে গেলে তারা তাদের যে অবস্থান সেখান থেকে বেরোতে পারবে না। সুতরাং এই পথটা আমাদের অবশ্যই অনুসরণ করতে হবে। স্যার অনেক ধন্যবাদ আপনাকে। এই গ্রামীণ শিল্পায়নে এই প্রথম আমরা আপনার সাথে আলোচনা করছিলাম আর কি। আরও অনেক কিছু জানার ছিল, বিশেষ করে 70 এবং 80 দশকে যে গবেষণাগুলো আপনি করেছিলেন সেখানে কি রিকমেন্ডেশন ছিল, কেন এগুলো বাস্তবায়িত হচ্ছে না, এখনও কি ওই পরামর্শগুলো আজকের জন্য কতটুকু সময়োপযোগী সেটা জানার বাসনা রইল। ভবিষ্যতে অবশ্যই আপনাকে আবার ডাকবো। আজকে আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। মতিন ভাই আপনাকেও ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা সংযোগ কর্মসূচির অন্যতম লক্ষ্য, যা মঙ্গাপীড়িত অঞ্চলের মানুষের দরিদ্র অবস্থা দূর করার পাশাপাশি মানব মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছে। মানব মর্যাদা প্রতিষ্ঠায় পিকেসেফের কর্মপ্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।